একজন হলিউডের মেকার যা জানে আমি তার চেয়ে কোনো অংশ কম জানি না, কিন্তু আসলে আমার পৃষ্ঠপোষকতা নাই, আমার সেই ব্যাপকতা নাই, এজন্য আমি হয়তো দর্শককে দেখাতে পারি না। কিন্তু এই যে টার্কিশ সিরিয়ালে যে পরিমাণ অ্যারেঞ্জমেন্ট বা যেভাবে কমফোর্ট জোন তৈরি করে একজন নির্মাতা ওই নাটকগুলো তৈরি করছেন, ওই সিরিয়ালগুলো তৈরি করছেন, সেই সেম কমফোর্ট যদি আমার দেশের ডিরেক্টরদেরকে দেওয়া হয় এর চেয়ে বেটার বানাতে পারবে, এটা আমার বিশ্বাস। নাট্য নির্মাতা ফায়জুল কবির রথী, এক যুগেরও বেশি সময় ধরে আপনি নাট্য নির্মাণের সঙ্গে রয়েছেন, অভিনয় করেছেন টুকটাক, একটা দীর্ঘ পথ চলা, নাটকের অলিগলি আপনার পরিচিত। এখন নাটকের যে টার্ন হয়েছে, বিভিন্ন ধরনের নাটক ওটিটি চলে আসছে, এখন নাটকের অবস্থা আসলে কেমন, এটা দিয়েই শুরু করবো আজকের ইন্টারভিউ। এখন নাটকের অবস্থা ভালো না, আমি যদি এক কথায় বলি ভালো না। তার কারণ হচ্ছে যে আমি 2008 থেকে ইন্ডাস্ট্রিতে পথ চলা আমার। শুরুতে আমি অভিনয় করতাম, এরপরে আসলে আমার মূল গোলস ছিল ডিরেকশন। এই কারণে আমি আবার ফিল্ম ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি করি, অ্যাসিস্ট্যান্সি করেছি। আমার ফার্স্ট ডিরেকশন হচ্ছে 2016 সালে মাছরাঙাতে গিয়েছিল ইচ্ছে করি নামের একটা নাটক। এরপরে কিছুটা মানে ইরেগুলার হতে হয়েছে, বিকজ আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জিনিস আছে। আমি যখন গ্র্যাজুয়েশন করি ফিল্ম অ্যান্ড মিডিয়ায়, আমি আমার যিনি কোর্স টিচার ছিলেন তাকে একটা প্রশ্ন করেছিলাম যে স্যার, সব বিষয়ে সব টপিকে পড়াশোনা করলাম, বাট হাউ টু কনভিন্স আ প্রডিউসার, এই সাবজেক্টটা কোথায়, এই টপিকটা কোথায়? আপনারা তো শেখাচ্ছেন সব কিছু, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন, ভেরি গুড, বাট হাউ টু কনভিন্স আ প্রডিউসার, এই টপিকটা নিয়ে কেউ পড়ায় না। কিন্তু আমাদের মতো মানুষদেরকে যখন আমরা পড়াশোনা করে বের হই যে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করব, আমাদেরকে সবার আগে এইটাই ফেস করতে হয় যে হাউ টু কনভিন্স আ প্রডিউসার। এখন এই যে প্রডিউসার কথা বলছি, নাটকের অবস্থা ভালো না বলছি, তার পেছনে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু ভালো প্রডিউসার দরকার ছিল। ভালো প্রডিউসার বলতে আছেন, কিন্তু যে কজন আছেন সেটা আসলে এনাফ না, অনেক দরকার ছিল, ভালো প্রডিউসার দরকার ছিল। দেখেন, আপনি প্র্যাকটিস করছেন, এটা একটা কালচার প্র্যাকটিস করছেন আপনি। আমরা যে নাটক, সিনেমা যাই বলি না কেন, এটা তো একটা সংস্কৃতি জগৎ। তো এখানে যারা ফাইন্যান্স করবে, এখানে যারা পৃষ্ঠপোষকতা করবে, তারাও আসলে একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসা উচিত আমি মনে করি। তা না হলে এই যে নাটকের মানদণ্ড, যে ইদানিং দেখবেন যে আমাদের বেশ কিছু আর্টিস্টের যে ফেসবুক পোস্ট বা এগুলা নিয়ে যে প্রচুর আলোচনা হচ্ছে, আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি কিন্তু প্রত্যেকটা পোস্টেই ঢুকেছি, অডিয়েন্সদের রিয়াকশন দেখেছি যে ওরা কী ধরনের কমেন্টস করছে। একটা জিনিস কমন পাই, সেটা হচ্ছে বাংলা নাটকের মান নিয়ে কথা বলে সবাই, প্রত্যেকটা অডিয়েন্স। আরে নাটকের মান আছে নাকি, এই সেই বলছে। এখন দেখেন, আমি যদি বলি নাটকের মান আছে কিনা, আমি বলবো যে 50-50। আপনি যদি আপনার দেশের অডিয়েন্সকে সন্তুষ্ট করতে পারেন, আপনার অডিয়েন্স কিন্তু দেশের বাইরে কোনো কিছুর দিকে ঝুঁকবে না। আমি যদি বলি যে ধরেন বলিউড ইন্ডাস্ট্রির কথা বলি বা তামিল ইন্ডাস্ট্রি, সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির কথা বলি, ওরা এতটাই ক্যাপাবল, ওদের মানুষদের না বাইরে বেশি একটা রেফারেন্স দেখতে হয় না। যদি ওরাও হয়তো হলিউড ফলো করে, আমরা তো হলিউড ফলো করি, কিন্তু আমরা হলিউড ফলো করে কত দূর আসছি আর ওরা কত দূর আসছে, এই যে পার্থক্যটা, এইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো পৃষ্ঠপোষকতা নাই। যেমন ধরেন, আমি একটা জিনিসের উপর বরাবরই কথা বলে আসছি, সেটা হচ্ছে আমি নাটক নির্মাণ করতে গিয়ে ফেস করছি যে আমাকে প্যাকেজ দিয়ে দিত, বাজেট, যে এত টাকার মধ্যে শেষ করে নিয়ে আসো। আমার কথা হচ্ছে যে এত টাকার মধ্যেই কেন শেষ করতে হবে? এতে কমও তো লাগতে পারে, এর চেয়ে বেশিও লাগতে পারে, ডিপেন্ডস অন স্ক্রিপ্ট। আপনার স্ক্রিপ্টে যদি ব্যাপকতা থাকে তাহলে বাজেটটা বেশি হবে, যদি ব্যাপকতা কম থাকে তাহলে বাজেট কম লাগবে। কিন্তু এটা মোটামুটি 97% ডিরেক্টররা এটাই ফেস করে এই ইন্ডাস্ট্রিতে এখনও, যে যারা ওপেন বাজেটে কাজ করতে পারে না। একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে, আচ্ছা ধরেন বাজেট তো ফিল্মেও থাকে,
সেখানেও তো একটা মানদণ্ড থাকে, যে ওইখানে মানদণ্ডটা এরকম থাকে যে কোন হিরোকে নিয়ে কী টাইপের বাজেট করা যায়, কারণ প্রত্যেকটা হিরোর একটা ফিডব্যাকের ভলিউম আছে। যেমন আমাদের দেশে যদি আমরা শাকিব খানকে নিয়ে ইনভেস্ট করি, উনি এখন অনেক বেশি ইনভেস্টেড, ওনার উপর অনেক ইনভেস্ট করা যায়, কারণ উনি ওই প্রমাণটা করেছে যে উনি 3 গুণ 4 গুণ রিটার্ন করছে। সো এইটা একটা ডিপেন্ড করে। কিন্তু ধরেন আপনি যখন শাকিব খানের মুভিটা যখন বাজেট নির্ধারণ করতে বসে, তখন কি এমন কোনো ফিক্সড বাজেট থাকে যে এত কোটির মধ্যেই শেষ করতে হবে? নট দ্যাট। আগে আসলে ভাবনাটা, অ্যারেঞ্জটা নিয়ে চিন্তা করে, অ্যারেঞ্জটা নিয়ে প্ল্যান করে যে কী পরিমাণ ব্যাপকতা লাগবে, সেই অনুযায়ী আসলে বাজেটটা নির্ধারণ হয়। এইটাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম, এইটাই ইন্টারন্যাশনাল সিস্টেম। কিন্তু আমাদের বাংলাদেশে হয় উল্টোটা, বিশেষ করে নাটকের ক্ষেত্রে। ধরেন অমুক হিরোর নাটক এত টাকাই, এর বেশি উঠবে না। কেন? মানে আমার কথা হচ্ছে যে উনি কি আরও ব্যাপক কোনো কাজ করতে পারে না? উনি যদি ব্যাপক কাজ না করে, আরও যদি বিস্তৃত কাজ না করে, তাহলে ওনার বাজেটটা কীভাবে বাড়বে? তাহলে তো উনি সারা জীবন এইটুকের মধ্যেই থাকবে। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে একটা রং কনসেপ্ট। এইটার কারণে আসলে আমাদের নাটকের অবস্থাটা, আমি যেটা বলছি যে ভালো না, এই ভালো নার কারণ হচ্ছে এইটা আমার কাছে মনে হয়। নাটকের ইন্ডাস্ট্রির ভেতরে কিছু প্রবলেম আছে, সেগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে সিন্ডিকেট, যে একজন ডিরেক্টর হয়তো এই কজন নায়িকাদের নিয়ে কাজ করছেন বা এই কজন অভিনেতাদের নিয়ে কাজ করছেন, এটা একটা বড় সমস্যা। সেই সিন্ডিকেটটা আসলে কিভাবে গড়ে ওঠে বলে আপনি মনে করেন? এটা আসলে সিন্ডিকেটটা কীভাবে গড়ে ওঠে? সিন্ডিকেটটা প্রথমে গড়ে ওঠে আসলে মন মানসিকতার মিল দিয়ে। ধরেন কেউ তো আসলে শুরুতে সুপার হিরো হয় না বা সুপারস্টার হয় না, ধীরে ধীরেই তো সে একটা জায়গায় আসে। তো যেটা আমরা সিন্ডিকেট বলি, এটা হচ্ছে যে ধরেন কিছু আর্টিস্ট বা কিছু ডিরেক্টর বা কিছু নির্মাতার মধ্যে একটা ওয়েল কানেকশন তৈরি হয়, মানসিকতার একটা ব্যাপার থাকে। যেমন ধরেন আমি যদি বলি যে আমি যে জনরার ডিরেক্টর, আমি কিন্তু আসলে সবসময় খুঁজবো যে আমার এই জনরাতে ভালো রোল প্লে করতে পারবে এই ধরনের হিরো কারা আছেন। তো সবাই নিশ্চয়ই আমার জনরাতে ফিট না, তো যারা আমার জনরাতে ফিট আমি তো তাদের কাছেই যাব। এবং সেও যখন ওই একই জনরাতে ফিট হয়, তখন কি হয় যে তার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে, একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। কাজের ক্ষেত্রেও হয়, কাজের ক্ষেত্রে বাইরেও একটা তৈরি হয়, একটা ব্যক্তিগত পর্যায়ে তৈরি হয়, কাজ করতে করতেই হয়ে যায়। তো এইভাবেই না দেখা গেছে যে কোনো 5 জন নায়ক বা 3 জন নায়ক, 2 জন নায়িকা, 5 জন ডিরেক্টর, এরকম মিলে হয়তো একটা সার্কেল তৈরি হয়। এইটা কিন্তু শুরুতে কাজ দিয়েই হয়, নট দ্যাট যে আগে থেকে তোমরা আমরা সব এক না, এটা না। কাজের মাধ্যমেই পরিচয় হয়, কাজ করতে করতে এই সার্কেলটা তৈরি হয়। এখন যেটা প্রবলেম আমার কাছে যেটা মনে হয় যে ধরেন সিন্ডিকেট শব্দটা থাকতো না যদি আমাদের নির্মাতাদের পার্সোনালিটি থাকতো। কেন বলছি? শুনতে খুব খারাপ শোনাবে, আমার বেলাও একই সত্য। সেটা হচ্ছে আমরা আর্টিস্টের শিডিউলের উপর অনেকটা ডিপেন্ড, যে আর্টিস্ট যদি আমাদেরকে শিডিউল দেয় দেন আমরা কাজ করতে পারবো, না হলে পারবো না। এখন ধরেন আমার মাথায় খুব দুর্দান্ত একটা ভালো গল্প আসছে, এখন এই গল্পটা আমি এক্সিকিউট করতে পারবো না যতদিন পর্যন্ত আমি ওই আমার এক্সপেক্টেড হিরোর ডেট না পাবো। এখন আমি যদি এরকম একটা প্রডিউসার পেতাম, যে প্রডিউসার গল্পটা পছন্দ করছে, যে কোনো হিরো যে কোনো হিরোইন দিয়ে কিন্তু আমি গল্পটা নির্মাণ করতে পারি। এই যে পৃষ্ঠপোষকতা, এই যে মানে ব্যাকআপটা, এইটা ইন্ডাস্ট্রিতে দেয় না। সবাই রেডিমেড চায় যে অমুক হিরো স্টার হয়ে গেছে, অমুকে নিয়েই কাজ করতে হবে। কেন? আজকে যে হিরো হয়েছে সে কি একদিনে হয়েছে? সেও একসময় নতুন ছিল, কেউ না কেউ তাকে প্যাট্রোনাইজ করছে দেখে আজকে সেই জায়গায়। ঠিক আমাদের এই ফ্লোটা বন্ধ আছে। আমরা কখনো একটা ভালো গল্প নিয়ে গেলে নতুনদেরকে সুযোগ কম দিয়ে আমরা রেডিমেড যারা অলরেডি স্টার এদেরকে আমরা সবসময় খুঁজি। এখন দেখেন এই যে রেডিমেড স্টার, তাকে নিয়ে তো সবাই কাজ করতে চায়। সে কি সবার সাথে কাজ করতে পারবে? সে কি সবাইকে শিডিউল দিতে পারবে? তখনই এই জিনিসটার মধ্যে একটা কিন্তু যদি চলে আসে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় এটাও আসলে সদ্বুদ্ধিতার অভাব। কীরকম? সিন্ডিকেট যেটা বলছেন যে কিছু হিরো কিছু হিরোইন একসাথে কাজ করে, ওনাদের বাইরে আর কাজ করে না। এটাও না কমফোর্ট জোনের জায়গা থেকেই তৈরি হয়েছে। দেখা গেছে যে স্ক্রিনে তো কেমিস্ট্রির একটা ব্যাপার আছে, ওনারা একসাথে কাজ করতে করতে একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায়, তো এর বাইরে আর রিস্ক নিতে চায় না। আপনি ধরেন এমন না যে কাজ করতে দেয় না, ওইটা না, ব্যাপারটা হচ্ছে রিস্ক নিতে চায় না। যে আমি অলরেডি এস্টাবলিশড এই হিরোইনের সাথে এখন নতুন একটা হিরোইনকে যখন ব্রেক দিব, হতে পারে দর্শক আমাকে নিবে না, কিন্তু দর্শক যে প্রজেক্টে নিবে না সেটাই তো আসলে আমার
আমি ডাউন হয়ে গেলাম। সো এই কারণেই রিস্কটা কেউ নেয় না, এটা হচ্ছে মূল প্রবলেম। সিন্ডিকেটটা আসলে এভাবেই তৈরি হয়। সামনে কি ধরনের কাজ আসছে সেই বিবরণটা আমাদের যদি একটু দিতেন। আচ্ছা, আমি ছোট্ট একটা রোল প্লে করি ইন্ডাস্ট্রিতে। আমি একজন আর্টিস্ট, অভিনয় করি, ডিরেকশন দেই, পাশাপাশি প্রযোজনার সাথেও আমি জড়িত। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সিগাল এন্টারটেনমেন্ট। খুব ছোট করে শুরু করেছি আর কি। 3টা সেক্টরেই আসলে কাজ করছি। রেগুলার নাটক লিখছি, বেশ কয়েকটা নাটক লেখা হয়ে গেছে একটা প্রজেক্টের জন্য। সামনে আমার একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের জন্য আমি প্রায় 5টা গল্প লিখে দিতে হচ্ছে আর কি, আমাকে স্ক্রিপ্ট লিখে দিতে হচ্ছে। আর হচ্ছে ডিরেকশনের প্ল্যান আছে বেশ কিছু বলতে এখন সিচুয়েশন ভালো না ইন্ডাস্ট্রি। আমি যদি বলি যে এখন মিডিয়া ইন্ডাস্ট্রি এই মুহূর্তে ভালো না, বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যেও কিছু কিছু কাজ করার চেষ্টা চলছে, সেদিক দিয়ে ভলিউমটা কম, বাট 2টা নাটকের ডিরেকশনের প্ল্যান আছে এই মুহূর্তে। আর 5টা হচ্ছে স্ক্রিপ্ট রেডি করছি আমি। আর অভিনয়টা তো আসলে আমার উপর ডিপেন্ড করে না, ডিরেক্টরদের উপর ডিপেন্ড করে, যদি ওনারা কাস্টিং করে। তো বেশ কয়েকটা নাটকও আছে সামনে, সেপ্টেম্বরে বেশ কিছু কাজ আছে আর কি। আপনার ডিরেকশনে কি কি নাটক আসতে পারে? আমার ডিরেকশনে মাধবীলতা নামে একটা নাটক আছে, সেটা খুব শীঘ্রই এটা আসবে। আর আরও কিছু গল্প আছে। এতিম নামে একটা নাটক আছে, ওইটা নিয়ে ভাবছি, কাজ চলছে। তৌসুদ নামের একটা নাটক আছে, তৌসুদ। ওষুধের নাম শুনেছি, কিন্তু তৌসুদের নাম আমরা কখনো শুনিনি। নামটা শুনেই বুঝতে পারছেন যে একটু ডিফারেন্ট কিছু হবে। সো তৌসুদ নামের একটা নাটক আছে, এটা আসতেছে সামনে। এরকম বেশ কিছু কাজে, মানে আসলে আমাদের কাজের ব্যাপারটা হচ্ছে আমরা হুট করে যে কাজ করে ফেলি তা না। যেই গল্পটা আমরা সিলেক্ট করি সেটা নিয়ে আমাদের কিছু সময় লাগে। আর্টিস্টের সাথে বসা, গল্প শেয়ার করা, শিডিউল নির্ধারণ করা, তারপরে হচ্ছে আমরা শুটিংয়ে যাই। তো যে কটা নাম বললাম এই কটা আমার নেক্সট আসতেছে আর কি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, দেখেন আমরা ক্যাপাবল। আজকে হলিউড অনেক বড় কাজ করছে, মানে বলিউডে অনেক বড় কাজ হচ্ছে, বা আমি প্রায় দেখি যে পাকিস্তানি সিরিয়াল বা টার্কি সিরিয়াল নিয়ে অনেক কথা হয়। আমার না, ধরেন এই সিরিয়ালগুলো নিয়ে আমার কোনো অবজেকশন নাই। এটা অনলাইনের যুগ, আপনি কখনোই কোনো দর্শককে আটকে রাখতে পারবেন না। যেটা ভালো সেটা দর্শক দেখবেই। আপনি যদি বলেন পাকিস্তানি সিরিয়াল কথা, পাকিস্তানের এই মুহূর্তে সবচেয়ে টপ রেটেড সিরিয়ালের নাম হচ্ছে শের। আমি যতদূর জানি, আমি সেদিন শেরের একটা এপিসোড দেখতে, একটা জাস্ট কৌতূহল, আমি একজন মেকার, আমার আসলে সারা বিশ্বের সব কিছুই দেখা উচিত। তো যেটা নিয়ে আলোচনা হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করছি। আমার কাছে না শের ভালো লাগছে, টু বি অনেস্ট। ওদের মেকিং ভালো লাগছে, ওদের গল্প ভালো লাগছে। আমি একজন নির্মাতা, আমারই ভালো লাগছে, তাহলে দর্শকের ভালো লাগবে না? এখন ধরেন তারপর দর্শকদেরকে বলবো যে দেখেন আসলে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা যে ভালো গল্প নির্মাণ করতে পারি না বা যে ভালো নাটক বানাতে পারি না তা না। একজন হলিউডের মেকার যা জানে আমি তার চেয়ে কোনো অংশ কম জানি না, কিন্তু আসলে আমার পৃষ্ঠপোষকতা নাই, আমার সেই ব্যাপকতা নাই, এজন্য আমি হয়তো দর্শককে দেখাতে পারি না। কিন্তু এই যে টার্কি সিরিয়ালে যে পরিমাণ অ্যারেঞ্জমেন্ট বা যেভাবে কমফোর্ট জোন তৈরি করে একজন নির্মাতা ওই নাটকগুলো তৈরি করছেন, ওই সিরিয়ালগুলো তৈরি করছেন, সেই সেম কমফোর্ট যদি আমার দেশের ডিরেক্টরদেরকে দেওয়া হয় এর চেয়ে বেটার বানাতে পারবে, এটা আমার বিশ্বাস।